গুড মর্নিং, আমি সুবিনীতা ম্যাডাম। আজকের লাইফ সায়েন্স ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। বেশ কিছুদিন হলো আমরা অনলাইন ক্লাস করছি। সেখানে কিছু আর্থিক, কিছু প্রযুক্তিগত সমস্যা নিশ্চয়ই রয়েছে, তবুও আমাদের এইভাবেই এগিয়ে চলতে হবে, কারণ এটাই ভবিষ্যৎ। সবাইকেই বলি, অনেক সময় হয় যে তোমাদের সাথে যোগাযোগ করা যায় না এবং সব নোটিফিকেশন তোমরা সময় মতো পাও না। তোমরা সকলে এই ভিডিওটা দেখার পর এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সমস্ত আপলোড অটোমেটিক্যালি তোমরা সময় মতো পেয়ে যাবে। স্টুডেন্টস, আমরা বংশগতি চ্যাপ্টারটা পড়ছিলাম। বংশগতি চ্যাপ্টারটা খুব কঠিন লাগে, আর সত্যি কথা, যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন আমারও কিন্তু কঠিন লাগতো। কারণ একটাই, এই চ্যাপ্টারে আমরা নতুন কিছু কিছু টার্ম শিখি, যেগুলো কিন্তু আগে আমরা কোনো ক্লাসে শিখিনি। আর পুরো এই চ্যাপ্টারে সেই টার্মগুলোই বারবার ব্যবহার হবে। তাই প্রথমেই দরকার এই প্রত্যেকটা টার্ম একেবারে পরিষ্কার করে বুঝে নেওয়া, সংজ্ঞা মুখস্থ নয়, প্রতিটা শব্দর মানে বোঝা। সেটাই এই ক্লাসে হবে। আমরা একদম প্রথমে যে টার্মটার মানে বুঝবো সেটা হলো প্রকরণ, যাকে ইংরেজিতে বলে ভ্যারিয়েশন। কাকে বলে প্রকরণ? যৌন জনন ও মিউটেশনের ফলে একটি বৈশিষ্ট্যের বিভিন্ন প্রকারভেদের সৃষ্টি হয়, একে বলে প্রকরণ। উদাহরণস্বরূপ বলা যায় মানুষের মুক্ত ও যুক্ত কানের লতি, স্বাভাবিক ও রোলার জিভ, কোঁকড়ানো ও সোজা চুল। মুক্ত কানের লতি আর যুক্ত কানের লতি একই বৈশিষ্ট্যের দুটো প্রকারভেদ, যা কিনা মিউটেশনের ফলেই সৃষ্ট। দেখো স্টুডেন্টস, এখানে যুক্ত কানের লতির শেষ ভাগ মুখের সঙ্গে যুক্ত, এবং মুক্ত কানের লতির শেষ ভাগ যুক্ত নয় মুখের সাথে, অর্থাৎ যেটাকে আমরা ফেস বলি। তাই এটা মুক্ত কানের লতি এবং এটা যুক্ত কানের লতি। একটা মজার কথা বলি, এই বংশগতি যখন পড়ি আর স্যার যখন এই চ্যাপ্টারটা ক্লাসে পড়ায়, আমি বাড়িতে এসে প্রথম আয়নায় নিজের কানটা দেখেছিলাম। আমার কানটা কিন্তু যুক্তলতি। তোমরা প্রত্যেকে নিজে দেখবে তোমাদের কানটা কীরকম, এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে কতজনের মুক্তলতি আর কতজনের যুক্তলতি। রোলার জিভ, 65% থেকে 80% মানুষ তার জিভকে গোটাতে বা রোল করতে পারে এইভাবে। এটা একটা প্রকট বৈশিষ্ট্য। বাকিরা জিভকে গোটাতে পারে না, তাদের জিভটা স্বাভাবিক। এটা একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, স্বাভাবিক জিভ রোল করতে পারে না। এই যে প্রকট, প্রচ্ছন্ন, এই টার্মগুলো আমি বারবার বলছি, তোমরা বুঝতে পারছো না। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, এই ভিডিও শেষ দিকে আমি এটা এক্সপ্লেন করব। আরেকটা বৈশিষ্ট্যের কথা বলি, সেটা হচ্ছে মানুষের কোঁকড়ানো চুল আর স্ট্রেট চুল হয়। যেমন আমার চুলটা কোঁকড়ানো, আর এটা একটা প্রকট বৈশিষ্ট্য। আর তোমাদের যাদের সোজা চুল, সেটা কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপরে যে টার্মটা আমরা শিখব সেটা হলো বৈশিষ্ট্য বা প্রলক্ষণ বা ট্রেট বা ক্যারেক্টারিস্টিক্স। কাকে বলে? জীবের বাহ্যিক বিশেষত্ব বা গুণকে বলে বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। যেমন মটর গাছের লম্বা বা বেঁটে বৈশিষ্ট্য, অর্থাৎ মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে সেটা লম্বা মটর গাছ, যদি কম হয় তাহলে সেটা বেঁটে মটর গাছ। এবং গিনিপিগের লোমের রং, সেটা হতে পারে সাদা বা সেটা হতে পারে কালো। এগুলো সবই বৈশিষ্ট্য বা প্রলক্ষণ বা ট্রেট বা ক্যারেক্টারিস্টিক্সের উদাহরণ।
এরপরে যে বিষয়টা আমরা শিখব সেটা হলো অ্যালিল বা অ্যালিলোমর্ফ। অ্যালিল বা অ্যালিলোমর্ফ কাকে বলে? অ্যালিল হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী একটি জিনের ভিন্ন ভিন্ন রূপকে অ্যালিল বলে। অর্থাৎ অ্যালিল একই জিনের ভিন্ন ভিন্ন রূপ। আবার বলছি, আগে আমরা হোমোলোগাস ক্রোমোজোম জিনিসটা শিখি। হোমোলোগাস ক্রোমোজোমকে বাংলায় বলে সমসংস্থ ক্রোমোজোম। আমরা মানে মানুষ ডিপ্লয়েড প্রাণী, কারণ আমাদের দেহকোষে দুটো সেটে ক্রোমোজোম আছে। আমাদের দেহে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে। আমাদের দেহে ক্রোমোজোম সংখ্যা 46টি, অর্থাৎ কিনা 23 জোড়া। ধরলাম এইটা হলো 1 নম্বর জোড়া হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম তারাই যাদের আকৃতি এক, অর্থাৎ দৈর্ঘ্য এক, যাদের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারের অবস্থান এক, অর্থাৎ এখানে দুটোই মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। যে ক্রোমোজোমগুলিতে যে জিনগুলো থাকবে সেগুলোও সমস্ত এক, অর্থাৎ এরা হুবহু এক, একে অপরের জেরক্স কপি বলা যেতে পারে। মানুষের 46টা ক্রোমোজোমের একটা সেট, অর্থাৎ 23টা আসে তার মায়ের থেকে, এবং অপর সেট অর্থাৎ আরো 23টা ক্রোমোজোম আসে বাবার থেকে। তাহলে ধরি 1 নম্বর ক্রোমোজোমের এই যে ক্রোমোজোমটা, এটা এসছে বাবার থেকে, সেই জন্য দেখো লিখেছি এফ ফর ফাদার। আর 1 নম্বর ক্রোমোজোম জোড়ার এই ক্রোমোজোমটা এসেছে মায়ের থেকে, এম ফর মাদার। তাহলে এটা এফ ক্রোমোজোম, এটা এম ক্রোমোজোম। শুধুমাত্র আমাদের বোঝার জন্য এটা ধরে নিয়েছি, এটা এফ ক্রোমোজোম, এটা এম ক্রোমোজোম। দেখো এই যে এফ ক্রোমোজোম, ছবিতে তোমরা এখানে দেখো স্ক্রিনে, এই এফ ক্রোমোজোমের একটা নির্দিষ্ট লোকাসে একটা জিন আছে যেটা কোঁকড়ানো চুলের জন্য দায়ী, এবং যেটার জন্য আমরা নেব ক্যাপিটাল সি। আমি সি নিয়েছি, তোমরা তোমাদের খুশি মতো যে কোনো নিতে পারো। সি ফর কার্লি, তাই আমি এটা নিয়েছি। তাহলে 1 নম্বর সমসংস্থ ক্রোমোজোমের অপর যে ক্রোমোজোমটা, যেটা কিনা মায়ের থেকে পাওয়া, যেটাকে আমরা এম বলে ধরে নিয়েছি, এটা এই এমটা যেহেতু এফ এর জেরক্স কপি, তাই এরও এই লোকাসে একই জিন থাকবে, চুলের গঠনের জন্য দায়ী জিন। ধরি মায়ের চুলটা সোজা, এবং সেই সোজা চুলের জন্য দায়ী জিনটা হলো স্মল সি। এই কোঁকড়ানো ও সোজা চুলের জিন দুটো আমার মধ্যে আছে, তাহলে আমার চুলটা কেমন হবে, সোজা না কোঁকড়ানো? সেই উত্তরটা পাওয়ার জন্য দেখতে থাকো এই ভিডিওটা। উত্তর ভিডিওর শেষ দিকে তোমরা পেয়ে যাবে। স্টুডেন্টস, কোঁকড়ানো আর সোজা এই বৈশিষ্ট্য দুটোই চুলের গঠন নিয়ন্ত্রণকারী জিনের দুটো রূপ, এবং এই দুটো বিপরীত জিন জোড়া সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত। তাই এই দুটি বিপরীত জিন জোড়াই হলো অ্যালিল বা অ্যালিলোমর্ফ, অর্থাৎ জিন একটা, অ্যালিল দুটো। জিনটা হলো চুলের গঠন নিয়ন্ত্রণকারী জিন, আর অ্যালিল হলো দুটো, একটা ক্যাপিটাল সি কোঁকড়ানো চুলের জন্য, একটা স্মল সি সোজা চুলের জন্য। আবারও বলছি, জিন একটি, অ্যালিল দুটো। দেখো, অ্যালিল যে সবসময় বিপরীতই হবে তা কিন্তু নয়। বাবার কোঁকড়ানো চুল মায়েরও কোঁকড়ানো হতে পারত, বাবার সোজা চুল মায়েরও সোজা চুল হতে পারত। অর্থাৎ কিনা অ্যালিল বিপরীত ধর্মীয় যেমন হতে পারে, তেমনি সমধর্মীয় হতে পারে। সেক্ষেত্রে ক্যাপিটাল সি আর স্মল সি এরা হচ্ছে পরস্পরের অ্যালিল। এখানে দেখো, এখানে যদি আমরা গিনিপিগের গায়ের লোমের জন্য জিনটাকে ধরি, ক্যাপিটাল বি জিনটা ধরা হয় কালো রঙের জন্য,
আর স্মল বিটা ধরা হয় সাদা রঙের জন্য। তাহলে এটা যদি গিনিপিগের হোমোলোগাস ক্রোমোজোম আমরা ধরি, এতক্ষণ আমরা মানুষের কোঁকড়ানো চুল ধরে বুঝছিলাম, এখন যদি আমরা গিনিপিগের উদাহরণটা আবার একটু মনে করে নিই, তাহলে গিনিপিগের যে হোমোলোগাস ক্রোমোজোম, সেই হোমোলোগাস ক্রোমোজোম জোড়াটাতে থাকতে পারে ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল বি দুটোতেই, বা দুটোতেই থাকতে পারে স্মল বি, অর্থাৎ কিনা যেটা আমরা বুঝছিলাম যে অ্যালিল সমধর্মী বা বিপরীতধর্মী হতে পারে। এবারে যে বিষয়টা আমরা শিখব সেটা হলো সংকরায়ন, অর্থাৎ কিনা হাইব্রিডাইজেশন। কাকে বলে সংকরায়ন? একই প্রজাতির ভিন্ন বৈশিষ্ট্যের দুটো জীবের মিলন হলো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। যেমন একটা লম্বা মটর গাছ আর একটা বেঁটে মটর গাছ, এদের মিলনই হলো সংকরায়ন। লম্বা ইংলিশে টল, তাই নেওয়া হয়েছে ক্যাপিটাল টি। ডিপ্লয়েড, তাই দুটো ক্যাপিটাল টি নেওয়া হয়েছে। বেটের জন্য নেওয়া হয়েছে স্মল টি। একটা কালো গিনিপিগ আর একটা সাদা গিনিপিগ, এদের মিলন ঘটানোর প্রক্রিয়াই হলো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। বিশুদ্ধ কালো গিনিপিগ, কালো ব্ল্যাক, তার জন্য ক্যাপিটাল বি, আর সাদা জন্য নেওয়া হয়েছে স্মল বি। ডিপ্লয়েড, সেই জন্য দুটো করে অ্যালিল নেওয়া হয়েছে। এরপরে একসংকর জনন বা মনোহাইব্রিড ক্রস কাকে বলে? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জন্য, অর্থাৎ দুটো বিপরীত বৈশিষ্ট্য, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জন্য একই প্রজাতির দুটো জীবের মিলনই হলো একসংকর জনন। যেমন বিশুদ্ধ কালো লোমযুক্ত গিনিপিগ, কি দ্বারা বোঝাবো? ক্যাপিটাল বি। আর বিশুদ্ধ সাদা লোমযুক্ত গিনিপিগ কি দিয়ে বোঝাবো? স্মল বি। এদের হাইব্রিডাইজেশনটাই হলো একসংকর জনন। গিনিপিগের লোমের রং কালো আর সাদা, এই এক জোড়া বৈশিষ্ট্যের জন্য সংকরায়ন, তাই এটা একসংকর জনন বা মনোহাইব্রিড ক্রস। মনো মানে এক। এখন কালো ও সাদা লোমযুক্ত গিনিপিগ যাদের নিয়ে আমরা এই সংকরায়ন শুরু করলাম, তারা হলো কিনা পিতামাতা, ভালো কথায় জনিত্রীজনু, ইংরেজিতে প্যারেন্ট জেনারেশন। সংকরায়নে যে পিতা ও মাতা জীব দুটো ব্যবহার করা হয়, তারাই হলো জনিত্রীজনু বা পি জনু। দেখো এখানে ক্যাপিটাল বি আর স্মল বি, মানে বিশুদ্ধ কালো গিনিপিগ আর বিশুদ্ধ সাদা গিনিপিগকে অ্যারো দিয়ে আমরা দেখিয়েছি পি জনু, অর্থাৎ জনিত্রীজনু। দেহকোষ ডিপ্লয়েড, তাই দুটো সেট ক্রোমোজোম রয়েছে, তাই পি জনুতে দুটো ক্যাপিটাল বি এবং এখানে দুটো স্মল বি আমরা নিয়েছি। আমরা যেমন করে হোমোলোগাস ক্রোমোজোম বুঝিয়েছিলাম, তেমনি এখানে হোমোলোগাস ক্রোমোজোমে দেখানো আছে যে হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে ক্যাপিটাল বি জিন আছে এখানে, এবং এখানে রয়েছে হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে স্মল বি জিন। এই ক্রোমোজোমগুলো হচ্ছে এই পি জনুরই হোমোলোগাস ক্রোমোজোম। তোমাদের বোঝানোর জন্য আমি এখানে এঁকেছি। এদের অর্থাৎ এই বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা এই গিনিপিগের একসংকর জনন এগিয়ে নিতে গেলে নেক্সট স্টেপ হচ্ছে এদের গ্যামেট বের করা। গ্যামেট অর্থাৎ কিনা জনন কোষ, যেটা কিনা পুরুষের ক্ষেত্রে শুক্রাণু এবং স্ত্রীর ক্ষেত্রে ডিম্বাণু। এই গ্যামেট কিন্তু হ্যাপ্লয়েড, তাই আমরা এখানে ক্যাপিটাল বি থেকে নামাবো একটা ক্যাপিটাল বি, আর স্মল বি থেকে নামাবো একটা স্মল বি। ঠিক আছে, দেখো এখানে এই যে পি জনুর বিশুদ্ধ কালো গিনিপিগ, তার থেকে দুটো গ্যামেট সৃষ্টি হচ্ছে এবং প্রতিটা গ্যামেটে রয়েছে একটা ক্যাপিটাল বি অ্যালিল, কারণ জীবটা দেহকোষ ডিপ্লয়েড, তার থেকে উৎপন্ন গ্যামেট হ্যাপ্লয়েড। এবং এখানেও জীবটা ডিপ্লয়েড,
তার দেহকোষ ডিপ্লয়েড এবং তার থেকে উৎপন্ন যে গ্যামেট সেটা কিন্তু হ্যাপ্লয়েড। তাই এখানে একটা স্মল বি জিন রয়েছে। এইটা হলো পি জনুর গ্যামেট। খুব ভালো করে বোঝো, দেহকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত হবে গ্যামেট। দেহকোষে যদি 4টি ক্রোমোজোম থাকে, গ্যামেটে হবে 2টো। যদি 6টি ক্রোমোজোম থাকে, গ্যামেটে হবে 3টি। যদি ওপরে 8টা থাকে, তাহলে নিচে নেওয়া হবে 4টে। ক্লিয়ার? এখন পি জনুর সংকরায়নের ফলে যে জীবগুলো সৃষ্টি হবে তারা হচ্ছে প্রথম অপত্য জনু বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বা শর্টে F1 জনু। দেখো, এই যে গ্যামেটগুলো, এদের মিলনের ফলে, মিলন কিভাবে হবে? ক্যাপিটাল বির সাথে একটা স্মল বি, আবার এই ক্যাপিটাল বির সাথে এই স্মল বি, আবার এই গ্যামেটটার সাথেও এই ক্যাপিটাল বির সাথে এই স্মল বি, আবার এই ক্যাপিটাল বির সাথে এই স্মল বি। এখানটা একটু তোমাদের গুলিয়ে গেল মনে হচ্ছে, কিচ্ছু অসুবিধা নেই। আজকের ক্লাসে আমি শুধু এই টার্মগুলো তোমাদের শেখাচ্ছি, অর্থাৎ পি জনু মানে কি, গ্যামেট কিরকমটা লিখবে, F1 জনু মানে কি, মনোহাইব্রিড ক্রস আমি নেক্সট ক্লাসে বোঝাবো। এবং তখন তোমাদের এই অ্যারোটা কিভাবে টানছি সেটাও দেখিয়ে দেবো, কিচ্ছু অসুবিধা থাকবে না। আজকে তোমরা এটা বোঝো খালি যে F1 জনু কথাটার মানে কি। F1 জনু কাকে বললাম? F1 মানে পি জনুর সংকরায়নের ফলে যে জীবগুলো সৃষ্টি হলো, পি জনু থেকে যে জীবগুলো সৃষ্টি হলো তারাই হলো প্রথম অপত্য জনু বা F1 জনু। F1 জনুর এই যে জীবগুলো এখানে যে উৎপন্ন হলো, এরা কিন্তু সংকর কালো, কারণ এখানে ক্যাপিটাল বি স্মল বি এই দুটো অ্যালিল এসেছে এবং এরা হবে সবাই কালো, এরা সংকর কালো। এই কথাটার মানে ক্লাস যত এগোতে থাকবে তত তোমরা বুঝবে। এখন এরা হচ্ছে কি প্রথম অপত্য জনু বা F1 জনু। এবার চলো, এই F1 জনুর যে জীবগুলো, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি, F1 জনু এরা, এবার এদের মধ্যে হাইব্রিডাইজেশন করব। তাহলে একই আগের মতোই এদের গ্যামেট বের করতে হবে। যেহেতু এগুলো ছিল ডিপ্লয়েড, তাই গ্যামেট হবে হ্যাপ্লয়েড, তাই এর গ্যামেট বের করেছি। এরা যেহেতু ক্যাপিটাল বি স্মল বি এখানে রয়েছে এদের কোষের মধ্যে, তাই এখানে দু ধরনের গ্যামেট পাওয়া যাবে, একটা ক্যাপিটাল বি, একটা স্মল বি। এবং এক্ষেত্রেও গ্যামেট হতে পারে ক্যাপিটাল বি এবং স্মল বি। একইভাবে গ্যামেটের মিলন হবে এই গ্যামেটের সাথে এই গ্যামেটের, আবার এই গ্যামেটের সাথে এই গ্যামেটের, এই গ্যামেট দুটোর মিলনের ফলে হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। এই গ্যামেট দুটোর মিলনের সৃষ্টি হবে ক্যাপিটাল বি স্মল বি। এখানটা তোমাদের গুলিয়ে যাচ্ছে, কিচ্ছু ভয়ের নেই। আমি মনোহাইব্রিড ক্রস মেন্ডেলের ধরবো এবং তখন এই কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে F1 জনুর এই জীবগুলোর সংকরায়নের ফলে যে নতুন জীবগুলো সৃষ্টি হলো তাদেরকে বলবো দ্বিতীয় অপত্য জনু বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশন বা ইন শর্ট F2 জনু। শুধু এই কথাটা শিখো, F2 জনু কাকে বলে। প্রথম অপত্য জনু থেকে যে নতুন জীব উৎপন্ন হলো তারা হলো দ্বিতীয় অপত্য জনু বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশন বা F2 জনু। ক্লিয়ার? এরপর দ্বিসংকর জনন আমরা শিখলাম। এক সংকর জনন যেটা কিনা এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জন্য হয়েছিল। এবার হচ্ছে দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস, যেটা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জন্য দুটো জীবের মিলন। দুটো জীবের মিলন তো হবেই, হাইব্রিডাইজেশন মানে দুটো জীব নিতে হবে। যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জন্য করছি তখন সেই হাইব্রিডাইজেশনটা হচ্ছে এক সংকর জনন। আর যখন দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জন্য হাইব্রিডাইজেশন করছি সেটা হলো দ্বিসংকর জনন। এখানে এই ডাইহাইব্রিড ক্রসে নেওয়া হয়েছে একটা কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগ আর একটা সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিগ। কালো ব্ল্যাক তাই ক্যাপিটাল বি, আর অমসৃণ তাই রাফ, তার জন্য ক্যাপিটাল আর। যেহেতু কালোর জন্য আগেই আমরা করেছি তাই দুটো ক্যাপিটাল বি, আর অমসৃণের জন্য দুটো ক্যাপিটাল আর। একটা কথা খুব ভালো করে বোঝো, গিনিপিগটার মধ্যে শুধু এই কালো আর অমসৃণ জিনই নেই, আরো অনেক জিন আছে, কিন্তু এই ক্রসটায় আমরা শুধু ওই দুটো জিনের দিকে লক্ষ্য রাখবো, সেই জন্য এটা হচ্ছে দ্বিসংকর জনন। কতটা বুঝতে পারলাম? গিনিপিগে অসংখ্য জিন রয়েছে, কিন্তু সবগুলো তো আমি দেখতে পারবো না একটা টেস্টে। আমি মনোহাইব্রিড ক্রসের বেলায় এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে টেস্ট করছি,
ডাইহাইব্রিড ক্রসের বেলায় 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে লক্ষ্য রাখছি। আমি যদি এর সবগুলো জিন বসাতাম তাহলে অনেক হয়ে যেত, কিন্তু আমি যেটা দেখছি আমি শুধু সেটাই লিখেছি। তাই কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগ হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, আর সাদা অমসৃণ লোমযুক্ত গিনিপিগ হচ্ছে স্মল বি স্মল বি স্মল আর স্মল আর। এটা কোন জনু বলো তো? আমি এখানে কোশ্চেন মার্ক দিয়েছি। কোন জনু? এক সংকর জননে তো শেখালাম। কি বলবো এটাকে? তোমরা আমাকে লিখে জানাবে। এই যে আমি এখানে দিয়েছি এরকম করে তোমরা এই ক্রসটা লিখবে। আচ্ছা, এই ক্রস সাইনটার মানে বলিনি। এই যে বলছি সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, এই ক্রস মানে হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, মানে এদের যে মিলন সেটাকে এই সাইনের মাধ্যমে, এই ক্রস সাইনের মাধ্যমে বোঝানো হচ্ছে। তাহলে তোমরা খাতায় আমায় করে দেখাবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর আর স্মল বি স্মল বি স্মল আর অ্যারো দিয়ে এখানে কোন জনু আমাকে লিখে দেখাবে। আমি এক সংকর জননে এক্সপ্লেন করেছি। এটা গিনিপিগের উদাহরণ। আরেকটা উদাহরণ নিতে পারি যেটা কিনা মেন্ডেল করেছিল তার দ্বিসংকর জননের ক্ষেত্রে। সেখানে মেন্ডেল নিয়েছিল একটা হলুদ গোল বীজযুক্ত মটর গাছ, হলুদের জন্য ইয়েলো তাই ক্যাপিটাল ওয়াই, আর গোলের জন্য রাউন্ড তাই ক্যাপিটাল আর। একইভাবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, আর ঠিক তার বিপরীত অর্থাৎ সবুজের জন্য নেওয়া হয়েছে স্মল ওয়াই এবং গোলের বিপরীত কুঞ্চিত তাই নেওয়া হয়েছে এখানে স্মল আর। এটা তাহলে কোন জনু? যেমন এটা কোন জনু জিজ্ঞাসা করেছি, তেমনি মটর গাছের ক্ষেত্রে এটাই বা কোন জনু। একইভাবে খাতায় লিখে তোমরা আমাকে এই দুটো কোন জনু সেটা লিখে দেবে, শুধু এখানে অক্ষরটা বসিয়ে দিতে হবে কোন জনু। এর পরের বিষয় সমসংকর বা হোমোজাইগাস। কি সে জিনিসটা? একটা জীবের হোমোলোগাস ক্রোমোজোম, আশা করি এতক্ষণে তোমাদের হোমোলোগাস ক্রোমোজোম একদম জলের মতো পরিষ্কার। একটা জীবের হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে যদি একই অ্যালিল থাকে তবে সেই জীবটা হলো সমসংকর বা হোমোজাইগাস। যেমন বিশুদ্ধ লম্বা মটর গাছ, তাহলে তার একই লোকাসে একই জিন আছে ক্যাপিটাল টি, তাই সে সমসংকর, তাই সে হোমোজাইগাস। আবার যে বিশুদ্ধ বেটে তারও হোমোলোগাস ক্রোমোজোমে একই জিন আছে স্মল টি। আবার গিনিপিগের ক্ষেত্রে তার হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে যদি ক্যাপিটাল বি থাকে তাহলে সেই কালো গিনিপিগটাও সমসংকর। আবার গিনিপিগের ক্ষেত্রে একই লোকাসে যদি স্মল বি সেম জিন থাকে তাহলে এই স্মল বি সাদা গিনিপিগটাও কিন্তু সমসংকর বা হোমোজাইগাস। পরেরটাও বিষমসংকর বা হেটারোজাইগাস। একটা জীবের হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে যদি পরস্পর বিপরীত অ্যালিল থাকে তখন সেই জীবটাকে বলা হয় বিষমসংকর বা হেটারোজাইগাস। বিষম মানে সমান নয়, একই রকম নয়, হেটারো মানে সমান নয়, হোমো মানে সমান, হেটারো মানে বিষম। যেমন শঙ্কর লম্বা মটর গাছ, এর একই লোকাসে রয়েছে দেখো আলাদা জিন, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। কিভাবে হলো এটা? এটা হচ্ছে একটা বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি এবং বিশুদ্ধ বেটে স্মল টি, এদের দুজনের হাইব্রিডাইজেশনের ফলে সৃষ্টি হয়েছে এই শঙ্কর লম্বা মটর গাছ। তার হোমোলোগাস ক্রোমোজোমে পরস্পর বিপরীত অ্যালিল রয়েছে তাই সে বিষমসংকর বা হেটারোজাইগাস। যদি গিনিপিগের ক্ষেত্রে ধরি তাহলে এই যে শঙ্কর কালো গিনিপিগ যা কিনা ক্যাপিটাল বি দ্বারা আমরা বোঝাচ্ছি, সে এলো কোথা থেকে? তার পি জনুতে ছিল ক্যাপিটাল বি শঙ্কর কালো এবং স্মল বি সাদা গিনিপিগ। ক্যাপিটাল বি হচ্ছে বিশুদ্ধ কালো গিনিপিগ, কোনো অসুবিধা নেই তো? ক্যাপিটাল বি বিশুদ্ধ কালো এবং স্মল বি বিশুদ্ধ সাদা, এদের দুজনের হাইব্রিডাইজেশনের ফলে সৃষ্টি হয়েছে ক্যাপিটাল বি শঙ্কর কালো গিনিপিগ। এবং এর যেহেতু হোমোলোগাস ক্রোমোজোমের বিপরীত অ্যালিল ক্যাপিটাল বি এবং স্মল বি, তাই এ বিষমসংকর বা হেটারোজাইগাস। এবারে একটা কথা বলি, যাই হোমোজাইগাস তাই বিশুদ্ধ এবং তাই পিওর। সমসংকর হোমোজাইগাস বিশুদ্ধ পিওর বা খাঁটি একই জিনিস, কিন্তু বিশুদ্ধ সংজ্ঞাটা আমরা একটু ঘুরিয়ে এইভাবে বলি, বইতেও দেখবে লেখা আছে, কোনো জীব যদি বংশানুক্রমে তার বৈশিষ্ট্য হুবহু বজায় রাখে তাকে বলে বিশুদ্ধ বা খাঁটি জীব। যেমন কিনা ক্যাপিটাল বি এই গিনিপিগটা
এর ক্ষেত্রে তো একটাই অ্যালিল আছে ক্যাপিটাল বি, তাহলে এর যত গ্যামেট হবে সবই ক্যাপিটাল বি। এর ক্ষেত্রে তো অন্য কোনো বৈশিষ্ট্য নেই কালোর জন্য, তাহলে সবসময় কালোই হবে। একইভাবে এই যে লম্বা মটর গাছ ক্যাপিটাল টি, এর এই গাছ থেকে যত নতুন চারা হবে সকলেই লম্বা হবে, কারণ এর তো একটাই অ্যালিল আছে ক্যাপিটাল টি, দ্যাট ইজ অলওয়েজ টল, অলওয়েজ লম্বা, এখান থেকে অন্য কোনো কিছু হবে না। একইভাবে স্মল টি এই বেটে মটর গাছেরও তাই, এর যত এর নতুন চারা হবে সমস্তই হবে বেটে। এবং এই স্মল বি এই গিনিপিগেরও যত বাচ্চা হবে সব মানে একটা একটা বাচ্চা নয়, মানে তার বাচ্চা এরকম ভাবে পরপর জেনারেশন। তোমরা যেটা শিখলে F1 জনু, F2 জনু, তারপরে হতে পারে F3 জনু, F4 জনু, তাহলে সব ক্ষেত্রে দেখা যাবে সে সাদা, কারণ তার একটাই অ্যালিল আছে যেটা হলো কিনা স্মল বি, সেখানে তো অন্য কোনো বৈশিষ্ট্য প্রকাশ হওয়ার জায়গা নেই, তাই এরা বিশুদ্ধ, তাই এরা খাঁটি। এরপরে আসি সংকর জীব প্রসঙ্গে। হেটারোজাইগাস ও সংকর জীব একই, তবে সংকর জীবের সংজ্ঞায় আমরা বলি দুটো বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের মিলনে, দেখো এখানে দুটো বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীব, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, এদের মিলনে যে অপত্য সৃষ্টি হলো, ঠিক আছে, সে হলো সংকর জীব। যেমন এখানে ক্যাপিটাল টি স্মল টি পাওয়া গেছে, এটা হচ্ছে সংকর লম্বা। এই যে সংকর লম্বা আমরা কিন্তু বাইরে থেকে চোখে দেখে বুঝতে পারবো না কে বিশুদ্ধ না সংকর, আমরা বুঝতে পারবো লম্বা না বেটে, ক্রোমোজোমাল অ্যানালিসিস করে বিজ্ঞানীরা বুঝতে পারে। এখন আমরা শুধু জিনিসটা বুঝে নিচ্ছি থিওরিটিক্যালি যে বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ মটর গাছ থেকে, বিশুদ্ধ বেটে মটর গাছ থেকে পাওয়া গেল সংকর লম্বা মটর গাছ, ঠিক আছে। তাহলে এ কিন্তু খাঁটি নয়, কারণ এর মধ্যে দুটো অ্যালিল আছে, একটা ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এর থেকে যে চারাগুলো হবে সেগুলো সব ক্যাপিটাল টি হবে না, সেগুলো সব স্মল টিও হবে না, অর্থাৎ এর থেকে কিছু লম্বা চারা হবে, কিছু বেটে চারা হবে, তাই এটা খাঁটি নয়, এই হচ্ছে কি সংকর বা হাইব্রিড। সিমিলারলি এই যে গিনিপিগটা সংকর কালো, এই যে গিনিপিগটা যে কিনা বিশুদ্ধ কালো আর বিশুদ্ধ বেটে গিনিপিগ থেকে সৃষ্টি হয়েছে, সে কিন্তু তার মধ্যে রয়েছে দুই ধরনের বিপরীত অ্যালিল, একটা ক্যাপিটাল বি এবং একটা স্মল বি। অতএব এর যত জেনারেশন পরপর জনু আমরা দেখতে থাকবো, সেখানে কিন্তু সবসময় শুধু কালোই গিনিপিগ হবে না, মাঝে মাঝে সাদা গিনিপিগও হয়ে যাবে। সেই জন্যই সে খাঁটি নয়, সেই জন্যই সে বিশুদ্ধ নয়, সে হলো সংকর বা হাইব্রিড। এবারে আসি প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রসঙ্গে। এই যে এখানে আমি লিখেছি ক্যাপিটাল বি স্মল টি, আবার কখনো লিখছি স্মল বি স্মল টি, এখানে লিখেছি ক্যাপিটাল বি ক্যাপিটাল টি, আবার স্মল বি স্মল টি, যে লিখছি ইচ্ছে করেই লিখেছি, ভুল করে লিখিনি। ক্যাপিটাল বি হচ্ছে কালো লোম কে বোঝাচ্ছে, এটা একটা প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ কিনা ডমিনেন্ট বৈশিষ্ট্য। আর স্মল বি সাদা লোম, এটা একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ রিসেসিভ ক্যারেক্টার। ক্যাপিটাল টি বা লম্বা এটা একটা প্রকট, এবং স্মল টি বা বেটে এটা একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবং এই ডমিনেন্ট অ্যালিলের উপস্থিতিতে রিসেসিভ অ্যালিল প্রকাশ পাবে না, অর্থাৎ একটা বিশুদ্ধ লম্বা আর একটা বিশুদ্ধ বেটে। এতক্ষণে তো তোমরা বিশুদ্ধ কথাটার মানে বুঝে গেছো। বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি এবং বিশুদ্ধ বেটে স্মল টি দুটো মটর গাছের হাইব্রিডাইজেশন হচ্ছে। F1 জনুতে যত মটর গাছ উৎপন্ন হলো সব কি হলো, সব হলো ক্যাপিটাল টি স্মল টি। ক্যাপিটাল টি স্মল টি তো গাছে লেখা নেই, আমরা কি দেখছি গাছটা লম্বা। তাহলে এই যে বেটে বৈশিষ্ট্যটা গেল কোথায়, চাপা পড়ে গেল। কেন? কারণ ওটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যেটা বললাম প্রকট বা ডমিনেন্ট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় না। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখন প্রকাশ পাবে? কেবলমাত্র হোমোজাইগাস কন্ডিশনে। যেমন এই যে পি জনুর এই যে বেটে মটর গাছটা, এখানে দুটোই স্মল টি অ্যালিল রয়েছে, এ কিন্তু বেটে হয়েছে। কিন্তু যখনই
তার অপত্য F1 অপত্যতে ক্যাপিটাল টির সাথে স্মল টি আছে, স্মল টি প্রকাশ পাবে না, শুধু ক্যাপিটাল টি প্রকাশ পাবে, কারণ সে প্রকট, কারণ সে ডমিনেন্ট। প্রকট বৈশিষ্ট্যের মানে তাহলে বুঝতে পেরেছো, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মানেও তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। একইভাবে গিনিপিগের এই ক্রস, এই ক্লাসে অনেকবারই বললাম, কালো গিনিপিগ ও সাদা গিনিপিগ তারা বিশুদ্ধ, তাই ক্যাপিটাল বি, এবং বিশুদ্ধ সাদা, তাই স্মল বি। তাদের F1 অপত্য হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি। সে কিন্তু কি হবে বলো তো, কালো হবে না সাদা হবে? ক্যাপিটাল বি আছে, ক্যাপিটাল লেটার মানে সে প্রকট, সে ডমিনেন্ট, এবং স্মল বি সে কিন্তু প্রচ্ছন্ন, রিসেসিভ। তাহলে ক্যাপিটাল বি এবং স্মল বি দুটো আছে F1 অপত্য। এই যে গিনিপিগটা, এই পিজনুর এই দুজনের এই যে F1 অপত্য, তার মধ্যে ক্যাপিটাল বি আর স্মল বি দুটো অ্যালিলই আছে। তাহলে এই চেহারাটা কিরকম হবে? এর রংটা কালো হবে না সাদা হবে? এর রংটা হবে কালো, কারণ ক্যাপিটাল বি হচ্ছে ডমিনেন্ট, এর বি বৈশিষ্ট্যকে চেপে দেবে, প্রকাশ হতে দেবে না। তাহলে তোমরা প্রকট আর প্রচ্ছন্ন এই অ্যালিল কথাটার মানে বুঝতে পারলে? আরেকটা ক্লাসের শুরুর দিকে বলেছিলাম কোঁকড়ানো আর সোজা চুলের কথা। দেখো, কোঁকড়ানো চুল একটা প্রকট বৈশিষ্ট্য, এটা আমরা গিনিপিগের কথা বুঝছিলাম। এবার চলে এসেছি মানুষের ক্ষেত্রে। ডিপ্লয়েড কন্ডিশন বোঝানো হচ্ছে, তাই কোঁকড়ানো কার্লি হেয়ারের জন্য ক্যাপিটাল সি দুটো নেওয়া হয়েছে। তাহলে কোঁকড়ানো চুল হচ্ছে ক্যাপিটাল সি, এবং সোজা চুলের জন্য স্মল সি নেওয়া হয়েছে। তাহলে বাবার কোঁকড়ানো চুল আর মায়ের সোজা চুল হলে সন্তানের ক্ষেত্রে F1 অপত্যর চুলটা কিরকম হবে? তার মধ্যে ক্যাপিটাল সি স্মল সি দুটো জিনিস আছে, কোনটা প্রকাশ পাবে, ক্যাপিটাল সি না স্মল সি? প্রকাশ পাবে ক্যাপিটাল সি, কারণ এটা প্রকট, ক্যাপিটাল সির প্রভাব বেশি, ক্যাপিটাল সি স্মল সির থেকে প্রভাব বেশি, সেজন্যই এটাকে ক্যাপিটাল লেটার দ্বারা বোঝানো হয়। আর এটা হচ্ছে প্রচ্ছন্ন, এর পাওয়ার কম, সেজন্য এটাকে স্মল লেটার দ্বারা বোঝানো হয়। তাহলে বাবার কোঁকড়ানো চুল এবং মায়ের সোজা চুল যদি থাকে, তাহলে যে অপত্য তারও কোঁকড়ানো চুল হবে। ক্লাসের শেষের দিকে আমরা চলে এসেছি। আর যে দুটো সংজ্ঞা বোঝাবো, একটা হলো ফেনোটাইপ আর একটা হলো জিনোটাইপ। ফিনোটাইপ কি? বাহ্যিক বৈশিষ্ট্য, যেটা কিনা আমরা বাইরে থেকে দেখতে পাই। এই যে একটা মটর গাছ, সে কিনা ভেতরে ক্যাপিটাল টি স্মল টি, সেটা তো আমি দেখতে পাচ্ছি না, আমি কি দেখতে পাচ্ছি? লম্বা। তাহলে এটাই তার ফিনোটাইপ, এটাই তার বাহ্যিক বৈশিষ্ট্য। লম্বা, বেটে, কালো, সাদা, কোঁকড়ানো চুল, সোজা চুল, বাদামি চোখ, নীল চোখ, সমস্তই ফিনোটাইপ। আরেকটা জিনিস রয়েছে যেটাকে বলে জেনোটাইপ। সেটা কি? এটা হচ্ছে বৈশিষ্ট্য। কেমন বৈশিষ্ট্য? জিনগত বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ বৈশিষ্ট্য, যেটা বাইরে থেকে দেখা যায় না। যেমন মটর গাছের, একটা মটর গাছ আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি লম্বা, তার কিন্তু দুটো জেনোটাইপ হতে পারে। কি কি জেনোটাইপ হতে পারে? সে হতে পারে ক্যাপিটাল টি, অথবা হতে পারে ক্যাপিটাল টি স্মল টি। মানে বিশুদ্ধ লম্বা সে হতে পারে, বা সে শঙ্কর লম্বা হতে পারে। আমি তো বুঝতে পারছি না সে বিশুদ্ধ না শঙ্কর, আমি দেখতে পাচ্ছি লম্বা, তার ফিনোটাইপ হচ্ছে সে লম্বা, কিন্তু তার জিনোটাইপ হতে পারে দুখান, তার জিনোটাইপ আলাদা হতে পারে। একই দুটো জীবের ফিনোটাইপ একই হলেও তাদের জিনোটাইপ কিন্তু আলাদা হতে পারে। তাহলে জিনোটাইপ কি? জিনোটাইপ হচ্ছে জিন নির্ধারিত বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ বৈশিষ্ট্য, যেটা কিনা খালি চোখে বাইরে থেকে দেখে বোঝা যায় না। স্টুডেন্টস, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চ্যাপ্টার 3 বংশগতি সেকেন্ড ক্লাস করলাম এবং কিছু সংজ্ঞা বুঝে নিলাম। বোঝা তো হলো, আলোচনা অনেক হলো, এবার হচ্ছে পড়া তৈরি করার পালা। সেজন্য তোমাদের কিছু প্রশ্ন লিখে মুখস্থ করতে হবে এবং আমাকে দেখাবে সেগুলো করে। প্রশ্নগুলো কি বলে দিই পরপর। 1 নম্বর প্রশ্ন, প্রকরণ কাকে বলে? 2, রোলার জীব একটি প্রকট বৈশিষ্ট্য, ঠিক না ভুল? 3, বৈশিষ্ট্য কাকে বলে? 4, অ্যালিল কি? 5, সংকরায়ন কাকে বলে? 6, একসংকর জনন কাকে বলে? 7, দ্বিসংকর জনন কাকে বলে? 8, হোমোজাইগাস ও হেটেরোজাইগাস জীবের পার্থক্য লেখো। বিশুদ্ধ ও সংকর জীবের পার্থক্য লেখো। 10, জনিত্রী জনু কাকে বলে? নাম্বার 11, প্রকট ও প্রচ্ছন্ন জিনের পার্থক্য লেখো। নাম্বার 12, লাস্ট প্রশ্ন আজকে,
ফিনোটাইপ ও জিনোটাইপ এর পার্থক্য লেখো। এই প্রশ্নগুলোর উত্তর লিখবে এবং তার সাথে মুখস্থ করবে। সংজ্ঞার ভাষা কিন্তু পরিবর্তন একটুও হলে হবে না। খুব শিগগিরই নেক্সট ভিডিও পোস্ট করছি, তার মধ্যে পড়া তৈরি করে রাখো। স্টুডেন্টস, স্টে হোম, স্টে সেফ।